আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। টুকটুকে লাল বেনারসিতে বধূ বেশি শ্রেয়ার গলা টিপে ধরল ওর স্বামী। আচমকা এমন হবে অষ্টাদশী শ্রেয়া কোসমিন কালেও ভাবেনি। শ্বাস ফেলতে কষ্ট হচ্ছে ওর, বুকটা ব্যথায় চিনচিন করে উঠছে। ক্রমাগত কণ্ঠনালীতে বলিষ্ঠ হাতের চাপ বেড়েই চলেছে, গাঢ় হতে গাঢ় হচ্ছে তা। দুই নেত্র কার্নিশ পেয়ে অবাধে গড়িয়ে যাচ্ছে জল। ঠেলতে ঠেলতে লোকটা দেওয়ালের সাথে সজোরে চেপে ধরল তার নরম দেহখানি। তৎক্ষণাৎ শ্রেয়ার দুই চক্ষু বুজে এলো, অশ্রুসিক্ত পল্লব ছুঁয়ে দেয় বদন। মনে হলো এই বুঝি জীবনের সমাপ্তি। অন্ধকারাচ্ছন্ন এক অধ্যায় চিরতরে পুড়ে ছাই হয়ে যাবে আগুনের লেলিহান শিখায়। বধূবেশে সারাটি দিন সেই ব্যক্তিকে নিজ চোখে না দেখেও হাজারো স্বপ্ন আশা বুনন করলো, সেই কিনা এখন ওর প্রাণ নেওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ছে। কেন, কি কারণে? এখনো তো মানুষটার চেহারা অবধি দেখলো না সে এক পলকের জন্যেও, অথচ লোকটা ওকে মারার কতটা নির্মম প্রচেষ্টাই না চালাচ্ছে। পুরো কক্ষ ফুলের সুবাসে মো মো করছে। এক ঘোর অমানিসা বন্দিত্ব মেনে নিয়ে স্বাচ্ছন্দ্যে অবস্থান করছে কক্ষের চার দেওয়ালের মধ্যেখানে। রুমের সব কটা খিড়কি বারান্দার দরজা সব বন্ধ। আলো যেন প্রবেশে বাধাপ্রাপ্ত হয়, তারই নিমিত্তে হয়তো সকল বন্দোবস্ত। বাহিরে ঝড় হচ্ছে। কিছু সময় পূর্বে মিটিমিটি মোমবাতি জ্বললেও এখন আর দীপ্ততা ছড়াচ্ছে না, সবগুলো নিভু নিভু। 4 ঘন্টা যাবৎ বাসর ঘরে কাঙ্ক্ষিত মানুষটার অপেক্ষায় বসেছিল শ্রেয়া। তখনই এক ঝড়ের সৃষ্টি হলো। সেই মানুষটা তো এলো, কিন্তু তার প্রতীক্ষায় মোমেরা গলে নিজেদের শেষ অবস্থান জানান দিল। অন্ধকারে পরিণত হলো সারা রুম। দাদি শাশুড়ির শেখানো নিয়মে নতমস্তকেই স্বামীকে সালাম করতে উদ্যত হলো শ্রেয়া। সঙ্গে সঙ্গে ওর দুই বাহু চেপে ধরে দুটো পেশি বহুল হাত। অন্তঃস্থল নড়ে ওঠে। 18 কোঠায় বিরাজমান এই মেয়েটার কায়ায় সর্বপ্রথম কোনো পুরুষের স্পর্শ লাগলো। হৃদয়ে জাগালো শিহরণ। নিমেষেই লজ্জায় কপাল গ্লানে রঞ্জিত হয়ে ওঠে। কৃষ্ণের স্থায়িত্ব না হলে স্বামী নামক মানুষটা হয়তো ওর সেই লজ্জামাখা চেহারাখানি দেখতে পেত অনায়াসে। শ্রেয়া ভাবল লোকটা ওকে বুকে নিয়ে বলবে, তুমি সালাম করছো কেন, বুকে থাকবে সব সময়। একটা মুভিতে তো এমনই দেখেছিল। তাছাড়া এতিমখানার এক বড় আপা যে ছিলেন, তিনিও তো নিজের বিবাহিত জীবনের অনেক কাহিনী ফুসুর ফাসুর করে বলতেন। সুযোগ পেলেই আসতেন এতিমখানায় আর শুনিয়ে যেতেন নিজের সুখের গল্প। তখন থেকেই শ্রেয়ার মনে এক ভালো লাগার সৃষ্টি হয়। আবেগ, ভালো লাগা, নব্য নব্য অনুভূতি মিশিয়ে ভাবে সবার মতন বিয়ে হলে সেও একটা নতুন পরিবার, নতুন জীবন ও ভালোবাসার মানুষ পাবে। অথচ ভাগ্য নিষ্ঠুর। মুহূর্তেই তার সকল কল্পনার জগৎ লণ্ডভণ্ড করে দিল। মৃত্যুর দুয়ারে ঠেলে দিল তাকে। মানুষটা তাকে বুকে ঠাঁই তো দিল না, বরঞ্চ চেপে ধরেছে গলা। এত সময় ধরে শ্রেয়া নিবিড় ভূমিকা পালন করলেও আর সহ্য করতে পারছে না। চক্ষুদ্বয় কোটর ছেড়ে আসবে আসবে ভাব। শ্বাস ফেলার জো নেই। নিজেকে বাঁচানোর তাগিদে মেয়েটা দুর্বল হাতে সামনের মানুষটাকে সরানোর প্রয়াস চালালো, কিন্তু পারল কই। প্রশস্ত বুকে হাত রেখে ঠেলতেই ও বুঝল এই লোককে সরানোর শক্তি ওর নেই। দেহে যেন অসুরের শক্তি, তার উপর ওর প্রাণ প্রায় ওষ্ঠাগত। হাত পা অবশ হয়ে আসছে, হাল ছেড়ে দিচ্ছে ও। বাসর রাত মরণকাল হবে কে জানত। চোখ বুজে পাশে হাতড়ে একটা ভারী জিনিস পেল শ্রেয়া। সেটা তুলতে নিলেই ফ্লোরে আছড়ে পড়ল। সাথে সাথেই আক্রোশে ফেটে পড়ল মানুষটা। গলার বাঁধন ঢিল করে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, খুন করে ফেলবো তোকে। সাহস কি করে হলো এখানে আসার, ছোট লোক? আমার আশেপাশে কাউকে সহ্য হয় না, কাউকে না। কেন এলি আমার রুমে? শ্রবণ গ্রন্থিতে কথাগুলো ঢুকলো শ্রেয়ার।
তবে অস্পষ্ট। সেই সাথে কর্ণকুহর হলো দরজায় করাঘাতের শব্দ। আখিদ্বয় বুঝে এলো, ঢলে পড়ল সে লোকটার বক্ষে। দরজা ভেঙে হুড়মুড় করে ঘরে ঢুকলো সবাই। মেহরিমা চৌধুরীর হাতে লাইট, ছেলের দিকে আলো ধরলেন তিনি। তাতেই শ্রেয়াকে বুকে জড়িয়ে ধরে নিজেকে গুটিয়ে নিল লোকটা। মেহরিমা চৌধুরীর অন্তরাত্মা কেঁপে উঠল শ্রেয়াকে অচেতন অবস্থায় দেখে। মেয়েটার বেনারসিটা এলোমেলো, ঠোঁটের সৌন্দর্য ফুটিয়ে তোলা লাল লিপস্টিক লেপ্টে আছে, গলায় হাতের ছাপ বিশদ। যা ভাবলেন তাই হলো। মাথায় হাত দিয়ে কান্না নিবারণ করে শাশুড়ির দিকে তাকালেন তিনি। ফাতেমা চৌধুরীর কুচকানো চামড়া আরও কুচকে গেল মলিনতায়। মেহরিমা নিষ্প্রভ স্বরে বললেন, বলেছিলাম আম্মা পাঠাবেন না মেয়েটাকে ঘরে, শুনলেন না আমার কথা। ওকে সত্যটুকু বলার সময়টাও আমায় দিলেন না। তার আগেই যে নিজেকে শেষ করতে পিছপা হয় না, সেই ছেলে ফুলসজ্জা বউ কেমন করে বুঝবে আম্মা? খুনি বানিয়ে দিলেন আমার ছেলেটাকে। ফুপিয়ে উঠলেন মেহরিমা চৌধুরী। আয়ুষী কেঁদে দিল। অপলক চেয়ে রইল তার ভাইয়ের দিকে। ভয়ে কেমন চুপচাপ হয়ে আছে, দৃষ্টি মেঝেতে নিবদ্ধ। ভাইয়ের বুকে পড়ে থাকা মেয়েটার জন্যেও ভীষণ খারাপ লাগছে। ফাতেমা চৌধুরীর কণ্ঠস্বর কাঁপছে, তবুও তেজ ঢেলে বললেন, এখন এসব বলার সময় বউ, ডাক্তারে ডাকো। মরছে না মনে হয় মাইয়াটা, তাড়াতাড়ি করো। শাশুড়ির কথাই জেদ লাগলেও মেহরিমা আয়ুষীর মায়ের উদ্দেশ্যে বলে উঠলেন ব্যগ্র কণ্ঠে, তোর ছেলে কই ত্রিহা? ডাক না ওরে, মেয়েটার প্রাণ বাঁচাতে হবে। ওরে বল ডাক্তার ডাকতে। ডাকতেছি আপা। ত্রিহা ছুটে এসে ছেলের রুমের সামনে দাঁড়ালো, উচ্চস্বরে বলল, নতুন বইয়ের অবস্থা খারাপ, তাড়াতাড়ি চলো। বিছানায় আঁথো হয়ে শুয়ে চোখের উপর হাত রেখে শুয়েছিল ছেলেটা। মায়ের কথা কর্ণপাত হতেই তরাক করে উঠে বসল। শিরদাঁড়া বেয়ে নেমে গেল শীতল স্রোত। মাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে উদ্ভ্রান্তের ন্যায় উন্মাদ হয়ে ছুটে গেল। সবাইকে পাশ কাটিয়ে শ্রেয়ার কাছে গেল। হাত বাড়িয়েও থেমে গেল সে। হুট করে অন্যের বউকে স্পর্শ যে সমীচীন নয়, চোখ দুটো চলে উঠল। ধরা গলায় শ্রেয়াকে বুকে ধারণ করা সুঠাম দেহের মানুষটার উদ্দেশ্যে রয়ে শুয়ে বলল, ভাই কি হয়েছে? মেয়েটা কষ্ট পাচ্ছে, এদিকে তুই ওকে মেরেছিস? শেষোক্ত প্রশ্নটা যেন সীসা ঢেলে দিল অপর মানুষটার কর্ণে। ঝাঝালো রক্তিম দৃষ্টি নিক্ষেপ করল। বুক থেকে ছিটকে ফেলে দিল শ্রেয়ার কোমল শীর্ণ দেহটা। রাগে কিচকিচ করতে করতে পুরো রুমে ভাঙচুর শুরু করলো। সব ফুল ছিঁড়তে লাগলো অনবরত। এই সুযোগে শ্রেয়াকে নিয়ে বেরিয়ে গেল সকলে। বাহির থেকে দরজায় তালা লাগিয়ে দিলেন ফাতেমা। মেহরিমা বদ্ধ দরজার দিকে চেয়ে টুকরে কেঁদে উঠলেন, আমার ছেলে, আম্মা আমার ছেলেকে বাঁচান। সে আগের সুস্থ গম্ভীর সুদর্শন ছেলেটা কোথায় গেল আম্মা? আমাকে মা ডাকে না কেন? প্রভাতের আলো ফুটতেই শ্রেয়ার জ্ঞান ফিরে আসে। চোখ মেলতেই প্রচন্ড কষ্ট হচ্ছে মেয়েটার। ঝাপসা চোখে রুমের চারিদিকে চাইল। গলার ব্যথায় কুকড়ে উঠল ও। চোখের সামনে ভেসে উঠল গত রাতের ভয়ঙ্কর সেই মুহূর্তটা। বিছানার চাদর খামছে ধরে নিঃশব্দে অশ্রু বিসর্জন দিতে শুরু করে। তখনই কানে আসে কারো উৎকণ্ঠা, নতুন বধূ তোমার হুশ আইছে? দাঁড়াও, আমি লেকচারে ডাইকে আনলই। শ্রেয়া কথা বলতে পারছে না। চেষ্টা করলেই ব্যথায় বিষিয়ে উঠছে সমগ্র দেহ। তরতর করে গলার ব্যথা বেড়ে যাচ্ছে। তবুও রহিমাকে ডাকলো, কণ্ঠ খুবই ক্ষীণ। রহিমা হয়তো শুনল না, তাই পুনর্বার বলল, শুনুন। রহিমা দৌড়ে এসে বলল, কও নতুন বউ। লেকচারালকে খালা? আরে ও তো এই বাড়ির ফোলা। কালকা তো মনে হয় তোমার লগে পরিচয় হয় নাই। তোমার জামাই তোমারে মারলো না, তারপর সারা রাত এনে আইছিল। ডাক্তার আনছে, তোমার খেয়াল রাখছে। আমার লগে থাইকা একটু আগে গেল, কইয়া গেল তোমার হুসাইলে যেন ডাকি। বাকি সবাইও আসিল, তোমার শাশুড়ি একটু আগেও আইসা গেছে। এখন কেমন লাগতাছে তোমার? তোমার জামাই মারছিল না? আহা, স্ত্রীর হৃদয় খণ্ড দ্বিখণ্ডিত হওয়ার জন্য এই বাক্যটা যেন একদম যথেষ্ট। শ্রেয়ার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। মলিন স্বরে আওড়ালো, ভালো।
রহিমা দীর্ঘ 15 বছর ধরে এ বাড়িতে কাজ করছে। তারও একটা মেয়ে আছে, বিয়ে দিয়েছে। স্বামীর সংসারে বেশ সুখেই আছে মেয়েটা। কিন্তু এই মেয়েটা বিছানায় সোজা হয়ে নীরবে কেঁদে যাওয়া শ্রেয়ার দিকে চেয়ে অতীব মায়া হচ্ছে তার। সে জানে কোনো দিনও সুখী হবে না এই মেয়ে। চৌধুরীর বাড়ির মানুষগুলো এত ভালো হলেও কেমন করে পারলো এমন অবিচার করতে এতিম একটা মেয়ের সাথে? কি সুন্দর মেয়েটা, রূপ যেন ঠিকরে পড়ছে। বুক চিরে দীর্ঘশ্বাস বিমোচন করলেন তিনি। শ্রেয়ার মুখের দিকে তাকিয়ে যা সত্য তা বলে দিলেন। নতুন বধূ, তোমারে ঠকাইছে সকলে, তুমি সুখী হইবা না। শ্রেয়া ভ্রু কুচকে তাকালো, দৃষ্টি প্রশ্নবিদ্ধ ওর। রহিমা এগিয়ে এসে চাপা স্বরে বললেন, তোমার স্বামী পাগল, গত 1 বছর ধইরা পাগল। পাগলের বউ তুমি নতুন বধূ, পাগলের বউ। শ্রেয়ার পুরো দুনিয়া কেঁপে উঠল নিমেষে। বজ্রপাতের ন্যায় শোনালো সবটা। কানে বাজলো ছোটবেলার সেই তিরস্কার, তোর আব্বা পাগল প্রেয়সী, তোর আব্বা পাগল। শ্বাস রোধ করে ফেললো যেন কেউ। ঠোঁট দুটো চেপে ধরে ঘাড় ফিরিয়ে নিল। এত বড় ধোঁকা! কেন নিয়তি মায়ের জীবনটার মতো ওর জীবনটাও নিঃশেষ করে দিল? ঠিক এমন ভাবেই তো মরেছিল ওর মা। স্কুল থেকে ফিরে এসে মায়ের রক্তাক্ত দেহটা পেয়েছিল মেঝেতে। বাবা বিদঘুটে হেসে ছুরি দেখিয়ে বলছিল, দেখ তোর মারে খুন করছি, কি মজা লাগতেছে, আয় আয় তোর দেহ থাইকাও রক্ত বের করবো। শ্রেয়ার অভ্যন্তরে কম্পন ছড়িয়ে পড়ে মায়ের পরিণতি মনে করে। না না, এখানে থাকবে না সে। থাকলে মায়ের মতো মরতে হবে। মাথায় আসল যেই করে হোক বাঁচতে হবে নিজেকে। রহিমা বেরিয়ে যেতেই দুর্বল শরীরটা নিয়ে কোনো মতে বিছানা ছাড়ল। পড়ে যেতে নিলেই পাশের টেবিলে হাত রেখে ধাতস্থ করে নিল নিজেকে। এখান থেকে এখন না পালালে পুরোটা জীবন দুর্বিষহ হয়ে উঠবে। কেন এমন করলো মাদার? কি করে পারলো ওকে এই নরকে ঠেলে দিতে? বিলাসবহুল চৌধুরী বাড়ির প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে আনাচে কানাচে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ল একটা বাক্য। বাক্যটা সবার কর্ণে কর্ণে প্রতিধ্বনিত হতে আরম্ভ করলো, স্বামী পাগল বলে বউ পালিয়েছে। বাড়ি ভর্তি বয়ে আসা মেহমানরা গলা উঁচিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে বিদ্রুপের কণ্ঠে বলল, পাগল হলে তো পালাবেই, পাগলের সাথে আবার সংসার। দুপুরের রৌদ্র যেন মানুষের দেহের চামড়া ঝলসে দিচ্ছে। শ্রেয়া বাসে বসে শহরের যানজট অবলোকন করে চলেছে অসহায় দৃষ্টিতে। জীবন কাকে কোথায় নিয়ে যায় কেউ জানে না। সময়ের ব্যবধানে আপন মানুষগুলো পর হয়ে যায়। বাসের মানুষগুলোর চমকপ্রদ দৃষ্টি ওর চক্ষু এড়াচ্ছে না। বিয়ের সাজে এলোমেলো হয়ে থাকা বিধ্বস্ত চেহারা নিশ্চয়ই আশ্চর্যান্বিত। শ্রেয়া বিড়বিড় করলো, হৃদয় টানছে অচেনা সেই মানুষটার জন্য, কিন্তু মহান হতে পারবো না আমি। মুক্তি চাই, মুক্তি, সুন্দর জীবন চাই। জানিস শ্রেয়া, পাশের ফ্ল্যাটে নতুন ভাড়াটিয়া এসেছে, ব্যাচেলর। শুনলাম সেই হ্যান্ডসাম, পেশে ইউনিভার্সিটির লেকচারার। আজ মর্নিং ওয়াকে গিয়েছিলাম না, মেয়েগুলো ফিস ফিস করে বলা বলি করছিল। 3টে বছর ধরে প্রিয়র এরকম কথাবার্তা শ্রেয়ার মুখস্থ তথস্থ। অন্যের প্রশংসা করতে করতে এই মেয়ে মুখে ফেনা তুলে ফেলে। শ্রেয়া আলতো হেসে হাতের বালতিটা নিয়ে বাসা থেকে বেরিয়ে সিঁড়ির ঘরের কাছে এলো। উদ্দেশ্য কাপড়গুলো ছাদে মেলে দেওয়া, তারপর নাস্তা বানাবে। অতপর প্রিয়র সাথে ভার্সিটির জন্য বেরিয়ে পড়বে। ছাদে এসে কোনো দিকে না চেয়ে তাড়াহুড়ো করে একটা মোচড়ানো কাপড় হাতে তুলে নেয়। কাপড়ে এখনো বেশ পানি রয়ে গেছে। দুহাতে চিপে কুচকানো কাপড়টা মেলে প্রচণ্ড জোরে ঝাড়া মারতেই সম্মুখ হতে ভেসে এলো রোষপূর্ণ গম্ভীর ধারালো কণ্ঠস্বর, স্টুপিড। মুহূর্তেই ভয়ে সেটে গেল শ্রেয়া। বিব্রত হলেও বটে। কাপড়টা মুখের সামনে থেকে সরিয়ে পিটপিট করে কপাল কুঁচকে চাইতেই চোখে বিধে এক সুদর্শন পুরুষ। ছেলেটা রক্তিম মুখ নিয়ে তুখোর তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করে রেখেছে ওর দিকে, দৃষ্টি নির্নিমেষ। এটা কি করলেন আপনি? চোখে দেখেননি? রাগান্বিত কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল ছেলেটা। শ্রেয়া থতমত খেয়ে গেল। সাফাই দেওয়ার ভঙ্গিতে আওড়ালো, আই এম সরি, আমি খেয়াল করিনি যে আপনি এখানে ছিলেন। সত্যি একদম দেখতে পাইনি। ভেতরে ভেতরে ভীষণ অনুতপ্ত শ্রেয়া। কোন বেখিয়ালেছে কোন দিকে না চেয়ে অমন করে কাপড় মেলতে গেল, চার তরুণ পানি ছিটকে গিয়ে পড়ল লোকটার চোখে মুখে। এতে নিঃসন্দেহে যে কেউ ক্রুদ্ধ হবে। লোকটাও হলো। শ্রেয়া আবারও নিচু স্বরে মিনমিন করে বলল,
আমি সত্যিই দেখতে পাইনি। দেখবেন কি করে, চোখ আছে? দিন দুপুরে কানা। এক তো অন্যায় করেছে, আবার অভিনয় করছে বেঁচে যাওয়ার জন্য। স্বার্থপর একটা। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে উঠল লোকটা। শ্রেয়ার মেজাজ তুঙ্গে উঠে গেল। স্বার্থপর? সে কখন স্বার্থপর হলো? এত বড় মিথ্যে অপবাদ! অপরাধ করেছে বলে নত হলো, অথচ লোকটা কিনা ওকে স্বার্থপর বলল। কিছু করার শব্দ শোনাতে চাই মন, তবুও নিজেকে সামলে যথেষ্ট নম্র গলায় বলল, দেখুন, আমি অভিনয় করছি না, সত্যি বলতে আমি অনুতপ্ত। আপনি কথাটা বেশি ঘোরাচ্ছেন। সামান্য পানিই তো পড়েছে, মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি, এত রিয়েক্ট করার কিছুই নেই। শেষের বাক্যগুলো নিচু স্বরে বলতে গেলেও ভিতরে ভিতরে জন্মানো রাগের কারণে কিছুটা উঁচু হয়ে গেল। চোয়াল শক্ত হয়ে এলো ছেলেটার। বেয়াদব মেয়ে, এখনই কমপ্লেন করব আমি অ্যাপার্টমেন্টের মালিকের কাছে। এত ভদ্র একটা লোক আপনার মতন বেয়াদব অভদ্র মেয়েকে বাসা কেমন করে ভাড়া দিল? বড়দের সঙ্গে কি করে ব্যবহার করতে হয় সেই শিক্ষাটুকু হয়তো আপনার মাঝে বিদ্যমান নেই। আমি বেয়াদব? আপনার মধ্যে শিক্ষার অভাব মনে হচ্ছে আমার, তাই তো ঝগড়া লেগে গেলেন। কি আমি ঝগড়া করছি? মুখে মুখে তর্ক? হাত মুঠো করে ফেলল ছেলেটা। তার শ্রেয়ার দৃষ্টি এড়ালো না। ভয়ে শুষ্ক ঢোক গেলে সে মেরে দেবে না তো আবার? ভয়ের দৃষ্টি নিক্ষেপ করতেই ছেলেটা ওকে সম্পূর্ণ অগ্রাহ্য করে দ্রুত বেগে প্রস্থান করল। দুই অধর আপনা আপনি কিঞ্চিত ফাঁকা হয়ে গেল ওর। নিশ্চুপে লোকটা কি অপমান করে গেল ওকে। হুট করেই শ্রেয়ার মস্তিষ্কে উদয় হলো, এই গম্ভীর মুখ ছেলেটা কে? গত 3 বছর ধরে এখানে থাকছে, কই কখনো তো দেখেনি আগে। আচ্ছা, প্রিয় যে বলল ক্ষীণ সময় পূর্বে নতুন ভাড়াটিয়া এসেছে, ইনিই কি? ইউনিভার্সিটির একজন লেকচারার এত বদমেজাজি উগ্র হতে পারে? মনে মনে গালি দেওয়ার স্পৃহা জাগলেও তা দমিয়ে ফেলল শ্রেয়া। সবগুলো কাপড় মেলে তড়িঘড়ি করে নিচে নেমে এলো। অচেনা লোকটার সঙ্গে তর্কে তর্কে অনেক সময় পেরিয়ে গেছে। এখন আবার নাস্তা বানাতে হবে, নয়তো না খেয়ে যেতে হবে ভার্সিটিতে। দরজা পেঁচিয়ে দিয়েছিল যাওয়ার সময়। নরম হাতে ঠেলে ভেতরে ঢুকলো। বালতিটা একপাশে রেখে উকি দেয় প্রিয়র রুমে। মেয়েটা দিব্যি ফোনে হেসে হেসে কথা বলে চলেছে। দুগালে লালের আস্তরণ স্পষ্ট লেপ্টে আছে এবং ঈষৎ গাঢ়। শ্রেয়সীর বুকটা ধক করে উঠল। প্রেমের কি এত শক্তি! নিমেষেই মনটা ভালো করে দেয়, গালে লজ্জা মাখিয়ে দেয়। প্রিয়র এই সুখী সুখী চেহারাটা দেখলে হৃদয়ে অনাবিল প্রশান্তির ঢেউ খেলে যায়। সঙ্গে সঙ্গে কোথাও শূন্যতায় কুঁকড়ে ওঠে হৃৎপিণ্ড। ঠিক 3টে বছর আগে এমন করেই তো কারোর জন্য নিজেকে লজ্জায় রাঙানোর স্বপ্ন দেখেছিল। কত শত আশায় বেঁধেছিল নিজেকে। সুস্থ মস্তিষ্কের একজন জীবন সঙ্গী চাইল, কিন্তু নিয়তি বিনিময়ে তছনছ করে দিল সব আশা, ভেঙে দিল ভালোবাসা পাওয়ার স্বপ্ন। শ্রেয়া একবার ভাবল প্রিয়কে ডাকবে না, কিন্তু পর মুহূর্তেই প্রাচীরে সজ্জিত ঘড়ির কাঁটায় দৃষ্টি পড়তেই চক্ষু চরক গাছ। হাতে আর মাত্র আধা ঘন্টার সময় আছে। কখন কি করবে? ভার্সিটি পৌঁছতেই সময় লেগে যাবে 15 মিনিট। উপায় না পেয়ে ডেকে উঠল ঋণশিনী স্বরে, প্রিয়। প্রিয় কানে মোবাইল ধরে রেখেই হাতের ইশারায় প্রশ্ন করল। জবাবে অস্থির কণ্ঠে বলে উঠল শ্রেয়া, আর মাত্র 29 মিনিট সময় আছে। কলটা কি এখন রাখা যাবে? তোর লেকচারার সাহেব কি আজ ভার্সিটি যাবেন না? শ্রেয়ার কথাই টনক নড়ল প্রিয়র। উত্তেজিত স্বরে বলে উঠল, আচ্ছা রাখছি, তুমিও ক্লাসে যাও, আমারও যেতে হবে। শোনো। মোলায়েম স্বরে ডাকলো ফোনের অপর প্রান্তের ব্যক্তিটা। প্রিয় সম্মতি দিয়ে শুধালো, বলো। নিজের খেয়াল রেখো, সাথে মানুষটারও। এখনো? বলতে গিয়ে শ্রেয়ার উপস্থিতিতে বাক্যটা অসমাপ্ত থেকে গেল। শব্দ আটকে গেল কণ্ঠনালীতে। শ্রেয়ার দিকে চেয়ে আমতা আমতা করে বলল, আমি আসছি, তুই যা। মৃদু হাসল শ্রেয়া। রুম ছেড়ে কিচেনে আসলো। কম সময়ে যা বানানো যায় তাই বানাবে। কোনো রকমে পেট ভরলেই হলো। হাতে নুডলস প্যাকেট নিয়ে অন্য হাতে একটি পেঁয়াজ তুলে নেয়। চপিং বোর্ডে রেখে মগ্ন হয়ে পড়ে কাটতে। প্রিয় কিছুটা সময় নিল। ফোনের অপর পাশের ব্যক্তি এখনো তার অর্ধ সমাপ্ত বাক্যখানা পূর্ণ শোনার অপেক্ষায়। আশেপাশে চোরা দৃষ্টি মেলে পড়ল। ও এখন শুধু আপনার দেওয়ার দায়িত্ব না আয়ুষ, আমার বেস্ট ফ্রেন্ডের চেয়েও বেশি। ধন্যবাদ আপনাকে এই মেয়েটার সন্ধান আমাকে দেওয়ার জন্য, নয়তো কখনো এমন বন্ধু পেতাম না। আয়ুষ ঠোঁট ছড়িয়ে বলল,
ধন্যবাদের মতো শুকনো শব্দ নট অ্যাকসেপ্টেড মিস প্রিয়। ভিন্ন কিছু ট্রাই করুন। প্রিয়র সমগ্র ওষ্ঠ জুড়ে লজ্জালু রেখা দেখা দেয়, বলল, আপনি এখানে প্রেমের ক্লাসে ব্যস্ত থাকবেন নাকি স্টুডেন্টও পড়াবেন? লেকচারার আয়ুষ চৌধুরী, রাখলাম। আয়ুষকে আর কিছু বলার সুযোগ না দিয়ে প্রিয় ছটপট পা বাড়ালো কিচেনের দিকে। এই ফ্ল্যাটে ওরা দুজন একা থাকে বিধায় দুজনে মিলে মিশেই সব করে। অবশ্য কাজের বুয়া আছে, টুকটাক কাজ করে দিয়ে যায়, কিন্তু তার হাতের রান্নার পানসের স্বাদ নিতে ইচ্ছুক নয় দুজন। প্রিয়কে আসতে দেখে শ্রেয়া তাড়াতাড়ি করে একটা বাটিতে নুডলস নিল। গরম গরম খাবার খেতে পারে না মেয়েটা। যে মেয়েটা ওকে সুন্দরভাবে বাঁচতে পাশে এসে দাঁড়িয়েছে, রাস্তা থেকে এনে এই বিশাল ফ্ল্যাটে ঠাঁই দিয়েছে, অবলীলায় তার একটু একটু খেয়াল রাখা যায়। ও যত্ন নেওয়া দোষের নয়। প্রিয়কে লেট লতিফ নামে সংজ্ঞায়িত করলে ভুল হবে না। মেয়েটার সব কিছুতে দেরি। তার প্রেমিক পুরুষ ঠিক যতটা পাংচুয়াল, সে ঠিক ততটা এলোমেলো। একে অপরের বিপরীত, দুই মেরুর অধিবাসী। শ্রেয়ার সাক্ষাৎ হয়েছিল আয়ুষের সাথে প্রায় বছর দেড়েক পূর্বে। প্রিয় ও আয়ুষের সম্পর্কটা সম্পর্কে উভয় পরিবারই অবগত, বরং পারিবারিকভাবেই ওদের বিয়ে ঠিক। অতঃপর কথা হতে হতে প্রণয় দুটো হৃদয়ের সন্ধি। এসব প্রিয়র কাছেই শুনেছে ও। প্রিয়র তরফ থেকে ভালোবাসার সূচনাটা প্রথমে হলেও আয়ুষের পক্ষ থেকে 1 বছর আগে প্রকাশ পেয়েছে। শ্রেয়া নিজ চোখে অনুভব করেছে মেয়েটার ছটফটানি আয়ুষ নামের মানুষটার ভালোবাসা পাওয়ার জন্য। এখনো হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হতে হতে বাঁচে যখনই মনে পড়ে চট্টগ্রাম শহরে আসার প্রথম রাতটার কথা। প্রিয় না থাকলে জীবনটা বোধহয় আজ কোনো পতিতা পল্লীতে কাটতো, নয়তো চিরতরে নিঃশেষ হয়ে যেত। প্রতিনিয়ত জীবনের একটা দুঃস্বপ্ন ভেবে বয়ে বেড়াতে হচ্ছে বিয়ে নামক সেই সম্পর্ক। এই সম্পর্কের জন্যই ঢাকা শহর ছাড়তে হয়, বেছে নিতে হলো অন্য এক কোলাহল মিশ্রিত শহর। শ্রেয়া চোখ বুঝে সূক্ষ্ম নিঃশ্বাস ফেলে মনের সাথে যুদ্ধ চালালো। অতীত কেন মনে করছিস শ্রেয়া? পিছুটান কেন? কেন এত দরদ উথলে ওঠে মাঝে মাঝে ওই না দেখা পাগল স্বামীর জন্য? 3টা বছর শেষ, সেই সাথে অতীতে পড়ে আছে সেই মুহূর্তটা। চাইলেও আর ফিরে আসবে না জীবনে। সঠিক পথে এগিয়েছিস তুই, ঘাড় বাঁকিয়ে চাস না আর। রাস্তায় আজ অটো রিকশার কমতি অনটন দেখা দিয়েছে। মাঝে মাঝে 1-2 আসছে, তাও লোকে পরিপূর্ণ। শ্রেয়া ও প্রিয় বেজায় বিরক্ত। কপাল ছুঁড়ে বিন্দু বিন্দু ঘাম জমেছে। এত তাড়াহুড়ো করে লাভ হলো না। রিকশার জন্য দাঁড়িয়ে থাকতে প্রায় 10 মিনিট চলে গেল। হাতে অবশিষ্ট আছে শুধু মিনিট খানেক সময়। প্রিয় আর স্থির থাকতে পারল না। একটু সরে আবারও কয়েক কদম এগিয়ে গেল রিকশা খোঁজার জন্য। শ্রেয়া ভ্রুযুগল কুঁচকে তাকালো। সোজা হয়ে দাঁড়িয়ে থাকলেও দূর হতে রিকশা আসলে চোখে পড়বে। কিছু দূর হেঁটে গিয়ে শরীর বাঁকা করে এক দৃষ্টিতে চেয়ে থাকলেও রিকশা এদিক দিয়েই যাবে। এত কষ্ট করে ওকে দিয়ে দেখার মানে হয়? প্রিয়র বোকামিতে ভীষণ হাসি পাচ্ছে ওর, তবুও তা চেপে বলল, চল হেঁটে যাই। প্রিয় হাল ছেড়ে সায় দিয়ে প্রতি উত্তর করল, চল। দুজনে কয়েক পা ফেলে সম্মুখে এগিয়ে যেতেই পেছন থেকে রিকশার টিং টিং আওয়াজে পরবর্তী কদম থমকে গেল মুহূর্তে। শ্রেয়া বাড়ানো পাটা পিছিয়ে এনে ঘাড় ফিরিয়ে চাইল। এক আধা বয়স্ক চাচা লাল লাল দাঁত দেখিয়ে মনের সুখে প্যাডেল ঘুরিয়ে এদিকেই আসছে। তৎক্ষণাৎ প্রিয় ব্যস্ত হাতে রিকশা থামানোর জন্য ইশারা করল। থেমে গেল রিকশা। চাচা হাসি মুখে বলে উঠলেন, আমারা যাইবেন? ওইটা পড়েন। প্রিয় রিকশায় উঠে 2 অথর প্রশস্ত করে প্রশ্ন করল, মামা মনে হয় অনেক খুশি। নিমেষেই রিকশাওয়ালা চাচা ঘাড় ঘুরিয়ে চাইলেন। পুনর্বার সামনে দৃষ্টি নিক্ষেপ করে ধরা গলায় বললেন, মনের দুঃখে হাসি পায় আম্মা। শ্রেয়া প্রিয় থতমত খেয়ে যায় তাৎক্ষণিক। একটা মানুষের জীবনে ঠিক কতটা কষ্ট থাকলে এমনটা বলা যায়? শ্রেয়া ক্লান্ত নিঃশ্বাস ছেড়ে জিজ্ঞেস করে, কি হয়েছে চাচা? কি হয় নাই আম্মা, মায়াটার লাইগা শরীরটা পড়ে বিয়া দিলাম 1 বছর হইল। জামাইটা পাগল আসিল, গরিব মানুষ, বিয়া দিয়া লাগছি। কালকে শুনি জামাইরে পাওয়া যায় না। পাগলের কি ঠিক ঠিকানা আছে? চইলা গেছে কই জানি। শ্রেয়ার অন্তঃকরণে দূর হতে একটা তীর এসে বিধে আকস্মিক। শিরা উপশিরায় কাঁপুনি ছুটে যায়।
দেহটা অচল হয়ে পড়ে যেতে নেয় রিকশা থেকে। সঙ্গে সঙ্গে প্রিয় সামলে নেয়, ভয়ার্থ বিচলিত স্বরে বলতে থাকে, কি হলো শ্রেয়া, শরীর খারাপ লাগছে তোর? শ্রেয়া জবাব দিতে বরাবরই ব্যর্থ হলো। অভ্যন্তরে চলা যুদ্ধ বাহ্যিকভাবে প্রকাশ করতে চাইছে না সে। আজও তো প্রিয়কে বলা হয়নি 3 বছর আগের সেই সত্য। বলতে চায় না ও, চায় না ওই ধোঁকা মনে রাখতে। না চাইলেও মনের কোণে যেন কেউ ঘাপটি মেরে বসে আছে অদৃশ্য হয়ে। প্রতিনিয়ত চিৎকার করে জানায় সে অচেনা কেউ, তুমি কারো অর্ধাঙ্গিনী শ্রেয়া, সেই সাথে স্বার্থপর একটা মেয়ে তুমি। শরীরটা ঝাড়া দিয়ে উঠল তার। প্রিয় ফিরে যেতে চাইলে তাতে ঘোর আপত্তি জানায়। ক্লাসের প্রায় অর্ধেক সময় অতিক্রম হয়ে গিয়েছে। শ্রেয়া ও প্রিয় দৌড়ে এলো। কোনো মতেই আজ ক্লাস মিস করা যাবে না। গত কয়েকদিন ধরে মিস হচ্ছে। সামনে পরীক্ষা, রিটেকের ঝামেলা পোহাতে সম্মতি নেই দুজনের মধ্যে কারোরই। তাই দুজনেই ক্লাসের সামনে এসে উপস্থিত হলো। এখন যেই স্যারের ক্লাস তিনি আগে থেকেই বলে দিয়েছেন কেউ লেট আসলেও যেন পিছনের দরজা দিয়ে নীরবে নিঃশব্দে প্রবেশ করে। অনুমতি ও নির্দেশনা থাকায় শ্রেয়া ও প্রিয় ঢুকতে গেল, তখনই হুড়মুড় করে শ্রবণ গ্রন্থিতে পৌঁছল ক্রুদ্ধ ছাজালো কাটকাট কণ্ঠস্বর, স্টপ দেয়ার, ডোন্ট ট্রাই টু গেট ইনসাইড। কারো রোষপূর্ণ কণ্ঠে দুজনে ভয় পেল না, দেহ কাঁপল না। আপাতত দুজনের মুখশ্রীতে কিঞ্চিত বিস্ময়, এটা ভেবে তাদের বড় স্যারের কণ্ঠে এত তেজ এলো কেমন করে, এত ধারালো। তড়িৎ গতিতে সামনে তাকালো শ্রেয়া। সেই সাথে চেহারায় দৃশ্যমান হয় আকাশচুম্বী অবাকতা। এ যেন অবিশ্বাস্য। সকালে যার সঙ্গে কোমর বেঁধে ঝগড়া করলো সেই কিনা ওদের লেকচারার। কেমনে, কি করে সম্ভব? শ্রেয়ার মাথা ঘুরছে। দুজনে বাহিরে দাঁড়িয়ে থাকুন ক্লাস শেষ হওয়া অবধি। শক্ত গলায় আদেশ প্রদান করে লোকটা আবারও অন্যান্য স্টুডেন্টদের সাথে কথা বলতে লাগলেন। প্রিয় ও শ্রেয়া দাঁড়িয়ে রইল, স্থির থাকলো ক্লাসের সমাপ্তি টানা পর্যন্ত। কিন্তু প্রিয় যেন ফুরফুরে মেজাজে আছে। তন্মধ্যে ক্লাস থেকে বেরিয়ে নতুন লেকচারার ওদের দিকে এগিয়ে আসে। কণ্ঠে গম্ভীরতা এঁটে বলল, নাম? প্রিয় তরতর করে ব্যগ্র কণ্ঠে প্রত্যুত্তর করল, ও শ্রেয়সী, আমি প্রিয়। আপনাকে ওনার নাম জিজ্ঞেস করেছি। বিরক্ত মিশ্রিতে স্বরে বলে উঠল, না স্যার। ক্লাসে যান, ফার্দার লেটে আসবেন না। পুনরায় আদেশ পেয়ে দুজনে হাঁপ ছেড়ে যেতে নিলে আবারও ডেকে ওঠে লোকটা, মিস শ্রেয়সী। কণ্ঠটা বড্ড গাঢ় শোনালো। হৃদযন্ত্র ক্ষীণ সময়ের জন্য স্পন্দনের মাত্রা বাড়িয়ে দেয়। প্রিয়র কাছ থেকে সরে এসে শ্রেয়া নিচু স্বরে বলে, জি স্যার। লক্ষ্মী মেয়ে হবেন বেয়াদবি ছেড়ে, ভবিষ্যতে কাজে আসবে, বুঝেছেন? বিস্ফোরিত নয়নে তাকালো শ্রেয়া। দিব্যি ঠাউর করতে পারে সকালের ঘটনার রেস ধরেই এই বাক্যের উৎপত্তি। মাথা নাড়ালো ও মুখে আওড়ালো, গুড। স্মিত হেসে ছোট্ট এই শব্দটি উচ্চারণ করে চলে গেল সেই মানুষটা। নিস্তব্ধ রেখে যায় শ্রেয়াকে। প্রিয় পাশে এসে দাঁড়িয়ে বলল, নতুন লেকচারারের নাম জানিস শ্রেয়া? শ্রেয়া আনমনে মিহিস্বরে বলল, আমি কোথা থেকে জানবো? তুর্য চৌধুরী। পৃথিবীতে কি এক নামের একটা মানুষই হয়? নাম এক হতে পারে, তবে মানুষ ভিন্ন ভিন্ন, কখনো এক হয় না। কি করে সম্ভব? যমজ ভাই কিংবা বোনদেরও এক নাম হয় না। তেমনি তুর্য চৌধুরী নামটা ওই ব্যক্তি না, কেবল আরো অনেকেরই হতে পারে। তাই নামটা শুনে তাকে নিজের স্বামী মনে করা বোকামি শ্রেয়া, চরম বোকামি। তিনি তো পাগল ছিলেন, আর ইনি তোর ইউনিভার্সিটির লেকচারার স্যার। কারোর সঙ্গে কাউকে গুলিয়ে ফেলার মতন মূর্খতা তুই করিস না। তোর পাশের ফ্ল্যাটের তুর্য লেকচারার, উনি কোনো কালই এমন পেশায় ছিলেন না। তোর জানা মতে তিনি বাবার ব্যবসা সামলাতেন। এটাই তো বলেছিলেন মাদার বিয়ের আগের রজনীতে। শান্ত হ, অস্থির মনটা শীতল কর শ্রেয়া। আপন মনে এসব বিড়বিড় করে বিছানায় ধপ করে বসে পড়ল শ্রেয়া। ভালো লাগছে না, কিছুতেই মিলছে না স্বস্তি। তুর্য চৌধুরী নামটা অভ্যন্তর এলোমেলো করে দিয়েছে, শ্বাসরুদ্ধকর অবস্থার সৃষ্টি করেছে। 3 বছর পূর্বের বিয়ের আগের দিনের স্মৃতি হতে সবকিছু চক্ষুদয়ে স্পষ্ট স্বচ্ছ কাচের ন্যায় ভেসে উঠছে। ঠিক 3 বছর পূর্বে এতিমখানায় বড় কদম গাছটার নিচে বসে সবার সঙ্গে আড্ডায় মত্ত ছিল শ্রেয়া।
তখনই জাহানারা খাতুন এলেন। সকলে তাকে দেখে নিশ্চুপ স্থবির হয়ে পড়ল। এতিমখানার সবাই ওনাকে ভয় পায় তা না, সম্মান করে খুব, ভালোবেসে মাদার বলে সম্বোধন করে তাকে। মাদার সকলের মাঝ থেকে শ্রেয়াকে ডেকে নিয়ে আসলেন একান্তে। সবার উৎসুক চাহনি তখন শ্রেয়াতেই নিবদ্ধ। কেউ কেউ আন্দাজ করে ফেলল কি বলবে তাকে, ভেবেই ছোটদের মনটা বিষণ্ণতায় ছেয়ে যায়। বর্তমানে এতিমখানার বয়সে সবচেয়ে বড় বলতে শ্রেয়া ও মাদার কিছু দূর যেতেই সবার মধ্যে আলোচনা শুরু হয়ে যায় উক্ত বিষয়ে। হাঁটার এক পর্যায়ে মাদার থামলেন এতিমখানার পিছন খনন করা বড় পুকুর গাছের কাছটায়। এত সময় কণ্ঠটা ভরাট শোনালেও মোলায়েম করলেন এই মুহূর্তে। তুই তো জানিস এখানকার নিয়ম অনুযায়ী 18 বছর হলে সাবলীল হলে নিজের রাস্তা নিজে মাপতে হয়। শ্রেয়ার মনটা কেঁদে উঠল, গলা ধরে এলো, কণ্ঠে কম্পনের ছাপ। জানি মাদার, আমি কি আর এখানে থাকতে পারবো না, চলে যেতে হবে। প্রকট অসহায়ত্ব মেয়েটার কণ্ঠে। মাদার অতি সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে বললেন, যেতে হবে তোর। কোথায় যাবি? এতিমখানাটা আমার মালিকানায় হলে আমি তোকে সত্যি রেখে দিতাম, তবে তোর কর্মসংস্থানের একটা সুযোগ করে দিব। শ্রেয়া মাথা দুলিয়ে বলল, সমস্যা নেই মাদার, এত বড় পৃথিবীতে নিশ্চিত কোথাও না কোথাও ঠাঁই হবে আমার, যেমন করে বাবা মার মৃত্যুর পর এইখানেই জায়গা পেয়েছিলাম। জাহানারা খাতুন কিঞ্চিত পরিমাণ ভাবলেন, ইতস্তত করে বলে উঠলেন, তোর জন্য একটা প্রস্তাব এসেছে শ্রেয়শ্রী। কেমন প্রস্তাব মাদার? শ্রেয়ার চমকিত স্বর। এই এতিমখানার মালিক চৌধুরী পরিবারের, এটা জানিস তো? হ্যাঁ। কদিন আগে ফাতেমা চৌধুরী এলেন না, বয়স্ক মহিলাটা? সেদিন তোকে বেশ চোখে লাগে ওনার। পরের দিন ফোন দিয়ে জানান উনি তোকে চৌধুরী বাড়ির পুত্রবধূ রূপে নিয়ে যেতে চান, ওনার নাতির বউ হিসেবে। তুই কি বলিস? এটা তোর জীবনের ব্যাপার, তাই তোর মর্জি প্রাধান্য পাবে।